আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সঙ্গে এবং ভারতের যে সম্পর্ক, এটি কি অনিবার্য যুদ্ধের দিকে এগুচ্ছে, নাকি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ভারত জলে স্থলে অন্তরিক্ষে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে? এবং আশ্চর্যজনক ব্যাপার হলো যে এই মুহূর্তে ভারতের সঙ্গে যদি আমাদের যুদ্ধ হয়, তাহলে যে ফ্রন্টে যুদ্ধ হবে এটাকে ভারতের বলা হয় ভারতের ইস্টার্ন ফ্রন্ট। তো ইস্টার্ন ফ্রন্টে যে যুদ্ধ, সেই যুদ্ধ রসদ, গোলাবারুদ যেগুলো ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে এবং নর্দার্ন ফ্রন্ট থেকে তাদেরকে আনতে হবে। তো ওয়েস্টার্ন ফ্রন্ট, নর্দার্ন ফ্রন্ট হলো পাকিস্তানের সাথে। তো ইস্টার্ন যে রিজিয়নটা রয়েছে, পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো রয়েছে, এগুলো সবই দুর্বল। এখানে গেরিলারা আছে, ভারত বিরোধী গেরিলারা আছে, তারা স্বাধীনতা চায় এবং এদের এদের যারা জনগণ তারা সেনাবাহিনীকে বাংলাদেশের বিরুদ্ধে সহযোগিতা করবে না। তো যার জন্য ইস্টার্ন কমান্ড যেটা আছে, সেই ইস্টার্ন কমান্ড নিয়ে মূলত বাংলাদেশের সাথে স্থল যুদ্ধে তারা কিছুতেই পারবে না। বিকজ এখানে স্থল যুদ্ধ হওয়া মানেই মানে বাংলাদেশের সিলেট, কুমিল্লা, যেখানে যেখানে রয়েছে আমাদের সীমান্ত, সব জায়গাতে লক্ষ লক্ষ বাংলাদেশি সীমান্তে পাড়ি দিয়ে যে যার মতো করে ভারতে ঢুকে পড়বে। এটা সেনাবাহিনী ফিরাতে পারবে না যদি যুদ্ধ পারে। শুধুমাত্র আমাদের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে, কিন্তু ভারতের জনগণ বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করবে না, কিন্তু বাংলাদেশের জনগণ ভারতে ঢুকে যাবে। এবং এইরকম একটা পরিবেশ পরিস্থিতি যে তৈরি হবে, এটা কিন্তু মমতা ব্যানার্জি ইদানিং বলছে যে বাংলাদেশের বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করা যাবে না। এর কারণ হলো, বাংলায় যদি আগুন লাগে তাহলে উড়িষ্যা রক্ষা পাবে না, ঝাড়খণ্ড রক্ষা পাবে না। মমতা ব্যানার্জি কিন্তু একটা বলেছেন। তো এই কারণে কি হলো, বাংলাদেশের মিলিটারি এই জিনিসটা বুঝে এবং তারাও সেখানে সৈন্য সমাবেশ করেছে। এবং ভারতীয় পত্রপত্রিকা যেটা এসছে সেটা হলো, বাংলাদেশের হাতে খুব অত্যাধুনিক ড্রোন রয়েছে, যেটা তুরস্ক থেকে আনা হয়েছে। 6টা না 8টার মতো ড্রোন আছে। এবং এই ড্রোনগুলো দিয়ে অতি সম্প্রতি আজারবাইজান এবং আর একটা রাষ্ট্র, আমার এই মুহূর্তে মনে আসছে না, সেখানে তারা যুদ্ধ করেছে। যুদ্ধ করার পরে যে ছোট রাষ্ট্রটি, তারা এই ড্রোন দিয়ে, মানে বাংলাদেশের হাতে যে ড্রোন আছে সেই ড্রোন দিয়ে ছোট রাষ্ট্রটি, যারা কোনোদিন ওই বড় রাষ্ট্রটির সাথে পারেনি, তো তারা জয়লাভ করেছে। তো কাজেই এই যে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ যদি ড্রোন হামলা চালায়, 6টা ড্রোন দিয়ে যদি হামলা চালায়, এই এন্টি ড্রোন মিসাইল যেটা দরকার, এই প্রযুক্তি ভারতের হাতে এখন নাই। তাদের আছে, কিন্তু এই ড্রোনের জন্য না। এটা 28,000 থেকে 30,000 ফুট উঁচু পর্যন্ত উঠতে পারে তুরস্কের এই ড্রোন। এবং এই ড্রোন পুরো ইউক্রেন যুদ্ধের হিসাব পাল্টে দিয়েছে। এবং ইরানের হাতে এই ড্রোন থাকার কারণে ইরানকে জমের মতো ভয় পায় ইসরায়েল। কাজে এই ড্রোন বাংলাদেশের হাতে আছে। এবং এই ড্রোন, আরো অনেক ড্রোন আছে পাকিস্তানের হাতে। এবং পাকিস্তানের সাথে যেটা ভারতীয় পত্রপত্রিকা প্রচার করছে, যে অতি সম্প্রতি পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা সামরিক চুক্তি হয়েছে, যে বাংলাদেশ যদি ভারত কর্তৃক আক্রমণ হয় তাহলে পাকিস্তান সাহায্য করবে। তবে সেক্ষেত্রে ওই যে ড্রোনগুলো, সেই ড্রোনগুলো যদি বাংলাদেশে আরও আসে, তাহলে এয়ার স্ট্রাইকের ক্ষেত্রে বাংলাদেশ বেটার পজিশনে থাকবে। বাংলাদেশ দিল্লি আক্রমণ করবে না। বাংলাদেশ ওখানে মানে ইস্টার্ন কমান্ডে যে সকল ক্যান্টনমেন্ট রয়েছে, সেখানে এই ড্রোন দিয়ে যে আক্রমণ চালাবে, সেই আক্রমণ প্রতিহত করার মতো প্রযুক্তি ভারতের হাতে নেই, এটা বললে হবে না। এরপরে আর একটা ব্যাপার আছে, আমাদের কিছু ফাইটার, শেখ হাসিনাকে যতই খারাপ বলেন না কেন, সে চীন থেকে অনেকগুলো ফাইটার প্লেন এনেছে। MiG-29 অত্যাধুনিক জঙ্গি বিমান আমাদের আছে, MiG-29। এরপর পাকিস্তানের সাথে যে সম্পর্কের কারণে যদি আমরা F সিরিজের কিছু বিমান আমরা সহযোগিতা পেয়ে যাই, তাহলে এয়ার স্ট্রাইকে আমাদের কাছে শিশু। ভারতে যে বলে যে বিশ্বের মানে 4র্থ বৃহত্তম বাহিনী ইত্যাদি 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 ইত্যাদি, তো এগুলো মানে দাঁড়িয়ে লেফট রাইট করতে পারবে যে আমাদের 12 লাখ সৈন্য আছে, বাংলাদেশে 2 লাখ আছে, আমাদের সাথে কি পারবে? কিন্তু নট লাইক দ্যাট। এখানে যে ভূমি, এখানে যে মানে যাকে বলা হয় সীমান্ত, এখানে মানে কি বলবো, ইফেক্টিভ আর্মি বলতে যেটা বোঝায়, এখনো ভারতীয় আর্মির সাথে পাকিস্তান আর্মি যুদ্ধের ময়দানে প্রমাণিতভাবে তারা দক্ষ। সেই বাহিনী বাংলাদেশে পরাজিত হয়েছে এবং 90,000 বাহিনী আত্মসমর্পণ করেছে। তো ডিসেম্বরের 2 তারিখে ভারতীয় ট্যাঙ্ক বাংলাদেশে ঢুকেছে। এর আগে সামান্য কিছু এয়ার স্ট্রাইক হয়েছে। তো কিন্তু মার্চ থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত পুরো যুদ্ধটা তো মুক্তিবাহিনী করেছে। আমাদের দেশে লোক 303 রাইফেল দিয়ে করেছে, SLR দিয়ে করেছে, তারপর শেষে এই যে সামান্য গ্রেনেড দিয়ে করেছে, যেটা ভারত দিয়েছে। ভারত এগুলো পেয়েছে আবার রাশিয়া থেকে। তো এগুলো অসল মাল দিয়ে করেও আমরা কিন্তু পাকিস্তান সেনাবাহিনীকে, রাজাকারদেরকে, আলবদরকে আর শামসকে পরাজিত করেছি। তো কাজেই সেই ট্রেনিং, মানে সেই ট্রেনিং এখনো, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং এখনো আছে। সেনাবাহিনীতে এখন ধরেন 2 লক্ষ আছে, কিন্তু রিটায়ার্ড আর্ম ফোর্স যদি ধরেন, এদের সংখ্যা কত লাখ হবে? মোর দ্যান 10 লাখ আছে। তো এই 10 লাখ পুলিশ আর্মি যাদের সামরিক প্রশিক্ষণ রয়েছে, অস্ত্র চালাতে জানে, যেটা 1971 সালে আমাদের ছিল না, এই 10 লাখ লোক যদি আরও
10 লাখ কেন 50 লাখ লোককে সামরিক ট্রেনিং দিতে চায়, যে পিস্তল চালানো, গুলি চালানো, এই জিনিসগুলো জাস্ট 15 ডেজ একটা ট্রেনিং লাগবে। এই 15 দিন ট্রেনিংয়ের জন্য কিন্তু 1971 সনে ভারতে যেতে হয়েছে। এখন আমাদের সেটা যেতে হবে না, অর্থাৎ আমাদের 1 কোটি প্যারামিলিটারি তৈরি করতে 15 দিন সময় লাগবে, জাস্ট 15 ডেজ সময় লাগবে। তো কাজেই বাংলাদেশের এই 18 কোটি মানুষ, তার সঙ্গে এই সশস্ত্র বাহিনীর 2 কোটি সদস্য, তার সাথে যদি 1 কোটি সেই সাধারণ জনতা, তারা যদি অস্ত্র পায় এবং যুদ্ধের ময়দানে নামে, তাহলে এই যে ভারতীয় পত্রপত্রিকা যেটা বলছে যে বাংলাদেশ 7 সিস্টারের জন্য হুমকি স্বরূপ, এটা হুমকি না। 7 সিস্টার দখল করাটা আসলে আমাদের জন্য খুব বেশি কঠিন হবে না। তো এই জন্য কি হচ্ছে, ভারত কিন্তু রাতারাতি তাদের সুর পাল্টে ফেলেছে। তারা এখন কূটনৈতিক সলিউশনের জন্য আজকে আমি যে ভিডিওটি করছি, আজকের দিনে ভারতের যে পররাষ্ট্র সচিব তিনি বাংলাদেশে এসেছেন, আমি সাধুবাদ জানাই, যেটির একটি শান্তিপূর্ণ নিষ্পত্তি হোক। কিন্তু এটিকে কালক্ষেপণের বা কৌশলের বা বাংলাদেশের সঙ্গে চাণক্য নীতি প্রয়োগ করার জন্য যদি ভারত করে থাকে, তাহলে কিন্তু ভারতের কপালে দুর্ভোগ আছে। এর কারণ হলো, আমি গত রাতে ভারতের কয়েকটা মিডিয়ার যাকে বলা হয় পর্যালোচনা দেখলাম, এবং তারা ভীষণ রকম হতাশ। এই কারণ হলো, তারা যেভাবে নেচে গিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করছিল, বাংলাদেশ ভয় পায়নি। এটাও তাদের হতাশার প্রথম কারণ। তাদের হতাশার পরে অনেকের আতঙ্ক হলো হচ্ছে, বাংলাদেশ যদি যুদ্ধ করে তাহলে কি হবে। তখন এই বিষয়গুলো, আমি যে বিষয়গুলো বললাম, এগুলো নিয়ে তারাই নিজেদের মধ্যে আলোচনা করছে যে হ্যাঁ, বাংলাদেশের হাতে এই মিলিটারি পাওয়ার আছে, তাদের হাতে এতগুলো কামান আছে, তাদের হাতে এই মিড রেঞ্জের মিসাইল আছে, তাদের হাতে এতগুলো ড্রোন আছে, তাদের এতগুলো ফাইটার প্লেন আছে, তাদের রাইফেলের মান এইরকম, তো তাদের এরকম আধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে, এমনকি তাদের নৌবাহিনী এখন আগের যে কোনো সময় শক্তিশালী, নিজেদের ভূখণ্ড রক্ষা করার জন্য যথেষ্ট। এই কথাগুলো ভারতীয় যারা সাংবাদিক দুদিন আগে যারা লাফালাফি করতো, তারাই দেখলাম যে কালকে রাতে কথা উল্টে ফেলেছে, এবং তারা ভয় পাচ্ছে যে এখন আগে যেমন ভারত যুদ্ধটা করেছিল, এখন এটা বাংলাদেশ শুরু করে কিনা। যদি বাংলাদেশ শুরু করে, তাহলে তো ভারতের ইজ্জত বলতে কোনো কিছু থাকবে না, ইজ্জত পাংচার হয়ে যাবে। তো এই যে হতাশাটা, এটা আমি গতকাল রাত থেকে দেখলাম, এবং দেখার পর আমার এত ভালো লাগলো, যার কারণে আজকে ভিডিও করলাম। এবং এখানে এই যে শিরোনামটা দিয়েছে, এটা কিন্তু পুরনো শিরোনাম। মানে একটা সময় এই যে বলতো যে আমরা 2 ভাগ করবো বাংলাদেশকে, একটা হলো বাংলা স্থান হবে, তারপরে আর একটা হবে অমুক স্থান, চট্টগ্রামকে এইভাবে চিকেন নেক কেটে নিয়ে যাব, ওইভাবে শিলিগুড়ি করিডোর কেটে নিয়ে যাব, 2 ভাগ। এখন সেই যে বাংলাদেশকে ভাগ করার, বাংলাদেশকে দখল করার, বাংলাদেশকে সিকিম বানানোর যে তাদের হুমকি ধামকি, এটি অল অন এ সার্ডেন একটা ড্রোন উড়ানো হয়েছে, খালি সীমান্তে একটা বাংলাদেশের ড্রোন উড়েছে। এটা দেখে সেই ভারতের দাদাবাবুদের সবার কণ্ঠ শুকিয়ে গেছে, তাদের ভাষা পরিবর্তন হয়ে গেছে। তারা এখন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, বাংলাদেশের সঙ্গে সমঝোতা করতে চায়, এবং ইউনূস সরকারকে তোয়াজ এবং তদবির করতে চায়, এবং যে কোনো মূল্যে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য, ট্রেড অ্যান্ড কমার্স যে রুটটা রয়েছে সেটা চালু রাখতে চায়। তো দেখা যাক, আমরা তো প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না। যদি ভারত নাকে খত দিয়ে সমতার ভিত্তিতে আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, জনগণ টু জনগণ, রাষ্ট্র টু রাষ্ট্র, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের, জনগণের সঙ্গে জনগণের, এরকম ভিত্তিতে যদি একটি সম্পর্ক স্থাপন করতে চায়, অবশ্যই আমরা স্বাগত জানাবো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।